আপনি যদি এমন কাউকে দেখেন যে জোহরের ফরজ সালাত আদায় করেছে, সুন্নত সালাত পড়েনি, তখন আপনি তার পেছনে লাগেন। কি করেছেন আপনি? আপনি সুন্নত নামাজ পড়েননি কেন? অর্থাৎ আমরা মানুষকে উৎকর্ষ সাধনমূলক কাজগুলো করার জন্য বল প্রয়োগ করছি। মানুষ যদি এই কাজগুলো না করে তাহলে আমরা তাদের পেছনে লাগছি, তাদের সালাত নিয়ে প্রশ্ন তুলছি, তারা কি করছে কি করেনি এইসব নিয়ে কথা বলছি। যেমন ধরুন সহি উচ্চারণ, এটা কিন্তু দ্বিতীয় বৃত্তের মধ্যেও পড়ে না, এটা তৃতীয় বৃত্তের অন্তর্ভুক্ত। অথচ আমরা কি করি? কারো তিলাওয়াত সহি না হলে আমরা বলি। কুরআন তেলাওয়াত করে আপনি কখনোই গুনার মধ্যে পড়ছেন না। আপনি অবশ্যই সহিভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি বসে বসে মদ কলকলার সময় একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করা শুরু করেন, তাহলে সাহাবাগণ তো এইভাবে শেখেননি। আপনি অবশ্যই আপনার তাজবিদের জ্ঞান বাড়ানোর চেষ্টা করবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এই সব জিনিস এগুলো হচ্ছে উৎকর্ষ সাধনের জন্য, এগুলো ঘর সাজানোর জিনিসের মতো। আপনার বাসার একটা দরজা থাকার দরকার আছে, একটা জানালার দরকার আছে আলো বাতাসের জন্য, কিন্তু আপনার বসার জন্য স্পেশাল কার্পেট অত্যাবশ্যক নয়। দেয়ালে রং বেরঙের পেইন্টিং থাকতেই হবে এমন নয়। এটা ঠিক যে এগুলো থাকলে ভালোই লাগে, একটা সোফা থাকলে ভালোই হয়, কিন্তু কারো বাসার দেয়ালে পেইন্টিং না থাকলে আপনি তাকে বলতে পারেন না যে তোমার তো বাসাই নেই। পেইন্টিং না থাকলে আর বাসা হয় নাকি? আপনি এরকম করতে পারেন না, কারণ অধিকাংশ মানুষই প্রধান বাধ্যবাধকতা এবং উৎকর্ষ সাধনমূলক কাজগুলোর মধ্যে পার্থক্য করেন না, যার ফলে আপনি যখন এইরকম বলেন, সমালোচনা করেন একটা নির্দিষ্ট বিষয়ে, তখন মানুষ গণহারে সব ক্ষেত্রে এটাকে প্রযোজ্য মনে করে। আমি আপনাদেরকে এর একটা ভয়াবহ পরিণতির উদাহরণ দিচ্ছি। আমাদের মধ্যে এক ধরনের মানুষ আছেন যাদের মতে মোটামুটি সবকিছুই হারাম, সবকিছুই হারাম। কেউ ভিডিও গেমস খেলছে, তারা বলবে ভিডিও গেম কিন্তু হারাম। আপনি টিভি দেখছেন, এটা হারাম। রেডিও শুনছেন, এটা হারাম। হারাম, সবকিছুই হারাম। এখন ব্যাপারটা হচ্ছে, দ্বিতীয় বৃত্তে বর্ণিত কিছু প্রধান বর্জনীয় কাজ রয়েছে, যেমন মদ, জিনা, এগুলো খুবই খারাপ এবং এগুলো দ্বিতীয় বৃত্তের আওতায় পড়ে। আল্লাহ যেসবকে হারাম বলেছেন, আর এখন আপনি বলছেন ভিডিও গেম হারাম। এইরকম বলার মাধ্যমে আপনি আল্লাহ যেসব কাজকে হারাম বলেছেন আর আপনি নিজে যেসব কাজকে অপছন্দ করেন, এই উভয়কেই একই পাল্লায় মাপছেন। এর ফলে একজন যুবক ভাই বা বোন যে মুভি দেখে, হতে পারে সেটা অর্থহীন কোনো মুভি বা যে কোনো কিছু, যখন সে শুনবে মুভি দেখা হারাম, এটা হারাম, কিন্তু আমি তো সারাক্ষণই মুভি দেখি, এটা হারাম, তাহলে তো আমি বিপদে আছি। আর যেহেতু আমি প্রচুর মুভি দেখি, তাহলে তো আমি বিপদে আছি। আর বিপদে যখন আছি, অন্য হারামগুলোও তাহলে করি। দোজখে তো এমনিতেই যাওয়া লাগবে, তাহলে মৌজ মাস্তি পার্টি এসব করেই যাই। এখন দেখেন, এই যে আপনি মদ, রেডিও শোনা, ভিডিও গেম, এই সব কিছুকে এক কাতারে ফেলেছেন, একজন পাপীর মনের মধ্যেও এসব এখন একই পাল্লায় বিচার হচ্ছে। সে ভাববে ভিডিও গেম কোনো ব্যাপার না, মুভি দেখাও কোনো ব্যাপার না, আর জিনাও কোনো ঘটনা না, মদ নেশা সবই সমান। তার মানে আমরা তখনই সমাজে সমস্যা তৈরি করা শুরু করি যখন আমরা আল্লাহ কর্তৃক প্রদত্ত সুনির্দিষ্ট অগ্রাধিকার লিস্টকে ঠিক রাখছি না। মানুষ মনে করে আমরা যত বেশি জিনিসকে হারাম হিসাবে লিস্ট করব, এটা মানুষের জন্য ততই ভালো হবে, মানুষকে রক্ষা করবে। আমাদের মনে রাখা উচিত, নবীগণ মানুষকে আমাদের চেয়ে ভালোভাবে রক্ষা করেছেন। তারা যা করেছেন এর চেয়ে উন্নততর কিছু করার সামর্থ্য আমাদের নেই। আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকে ফিকহ অবশ্যই বিচার করার চেষ্টা করবে যে কোনো কিছুকে আসলেই পরিষ্কারভাবে হারাম কিনা। এমন স্পষ্ট হারাম জিনিস অবশ্যই আমাদের সামনে আসতে পারে যেটার অস্তিত্ব আগে কখনো ছিল না, কিন্তু সেটা অবশ্যই বড় কোনো পাপ কাজের সাথে সম্পর্কিত হবে। আপনারা কি এতদূর বুঝতে পারলেন? এসব হচ্ছে উৎকর্ষ সাধনমূলক কাজকর্ম। এসব কাজকর্মের মধ্যে আছে অতিরিক্ত সুন্নত নামাজ পড়া, সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করা, কবর জিয়ারত করা। এই যে এসব কাজ, এগুলো নিয়ে কোনো মতভেদ নেই। উৎকর্ষ সাধনমূলক কাজগুলো করুন। আপনি যদি মৌলিক বাধ্যবাধকতাগুলো পূরণ করার পরে আরো ভালো মুসলিম হতে চান, তো খুবই ভালো। প্রতিদিন একটু একটু করে ভালো কিছু শিখুন, একটা ছোট দোয়া শিখুন প্রতিদিন। এই ধরনের সবকিছুই করা উচিত। এখন এই বৃত্তের ঠিক বাইরে আরেকটি বৃত্ত আছে, 4 নম্বর বৃত্তটি। চতুর্থ বৃত্তটি হচ্ছে সেই সব বিষয় যেগুলো সম্পর্কে সাহাবীগণ একমত পোষণ করেছেন। আমরা এই বিষয়গুলো কোরআনে পাই না। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেসব কিন্তু সুন্নতে স্পষ্টভাবেই বিদ্যমান। তার বাইরে এই যে 4 নম্বর বৃত্তের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে সেসব বিষয় যেগুলো নিয়ে সাহাবীগণ মতৈক্যে পৌঁছেছেন।
কিন্তু বাস্তবে এমন বিষয় পাওয়া দুষ্কর যেটা নিয়ে সব সাহাবীগণ একমত হয়েছেন। ব্যাপারটা এত সহজ নয়। 3 ধরনের মতৈক্য রয়েছে। সাহাবীদের একমতের ধরনের উপর নির্ভর করে মূলত 3 ধরনের মতৈক্য রয়েছে। প্রথমটি হচ্ছে সাহাবীগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত। সেটা কেমন? যেমন ধরুন, সব সাহাবীগণই কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। অনেকেই বদরের যুদ্ধের পরে মুসলিম হয়েছেন, কিন্তু যারা অংশ নিয়েছিলেন তারা সকলেই একইভাবে বলবেন যে এই যুদ্ধ অমুক দিনে শুরু হয়েছিল, এতদিন ধরে চলেছে। কেন তারা সবাই এরকম কথা বলবেন? কারণ তারা সবাই ওই যুদ্ধে উপস্থিত ছিলেন। বুঝতে পেরেছেন? এ কারণেই তারা এই বিষয়ে একমত। দ্বিতীয় ধরনের ঐক্যমত হচ্ছে সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী ছিলেন তাদের মধ্যে ঐক্যমত। কিছু কিছু ক্ষেত্রে তারা সবাই একে অপরের সাথে একমত পোষণ করতেন। যেমন ধরুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জ্ঞানী সাহাবী ছিলেন। এমন অনেক সাহাবীও ছিলেন যারা এমনকি একটা সূরাও পারতেন না, তারা সদ্য মুসলিম ছিলেন। এখনকার সময় যারা ধর্মান্তরিত হয়ে নতুন মুসলিম হচ্ছেন তাদের মতো, কিন্তু তাদের ঐক্যমত এই দ্বিতীয় ধরনের ঐক্যমতের ভিতরে পড়ে না। এটা হচ্ছে সেই ধরনের ঐক্যমত যেখানে কোনো বিষয়ে সবচেয়ে জ্ঞানী সাহাবীগণ একমত হয়েছেন। তাহলে প্রথমটা কি ছিল? ওই ধরনের ঐক্যমত যেখানে সাহাবীগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত পোষণ করেছেন। দ্বিতীয়টা হচ্ছে সেই ঐক্যমত যেখানে সাহাবীদের মধ্যে যারা জ্ঞানী তারা কোনো বিষয়ে একমত হয়েছেন। তৃতীয়টি হচ্ছে সাহাবীদের মধ্যে যারা শাসক তাদের মধ্যকার ঐক্যমত। যেমন ধরুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার উপদেষ্টা মণ্ডলী, তারা ঐক্যমত। সেটা হচ্ছে এই তৃতীয় ধরনের ঐক্যমত। এই হচ্ছে সাহাবীদের মধ্যকার 3 ধরনের ঐক্যমত, অর্থাৎ ঘটনা ভিত্তিক, জ্ঞানী সাহাবী ভিত্তিক এবং শাসন কার্যে নিয়োজিত সাহাবীদের ঐক্যমত ভিত্তিক। যখন শাসন কার্যের সাথে সম্পৃক্ত কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই হাজার হাজার সাহাবীর সাথে আলোচনা করতেন না। তিনি তার উপদেষ্টা মণ্ডলীর সাথে বসে সবাই মিলে একমত হয়ে একটা সিদ্ধান্ত নিতেন। তারপর সেই সিদ্ধান্তের ভিত্তিতে আইন প্রণয়ন করা হতো। ব্যাপারটা বোঝা গেল? এখন বর্তমান সময়ে এসে যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে, কেউ একজন যখন এইভাবে বলে যে সব সাহাবীরা এই বিষয়ে একমত, যে সব সাহাবীগণ একমত, দাঁড়ান, সব সাহাবীগণ একমত, এটা আপনি কোথায় পেলেন? কেন, এইভাবেই তো বর্ণনা আছে। কোথায় আছে? বই পুস্তকে আছে। কোন বই? যাও ভালোভাবে পড়ো। আপনি কোনোভাবেই এটা বলতে পারেন না যে সব সাহাবীগণ একমত ছিলেন। আপনি এটা করতে পারেন না। আপনার কথা সুনির্দিষ্ট দলিলপত্রের ভিত্তিতে হতে হবে, এমনিতেই বলে ফেললে হবে না। সবচেয়ে হাস্যকর যে কথাটি আমি এখন পর্যন্ত শুনেছি সেটা হচ্ছে সব ইসলামী বিশারদ এই বিষয়ে একমত। বলেন কি? ঠিক আছে, তাদের 10 জনের নাম বলেন। সবাই। আপনি যদি তাফসীর পড়েন তাহলে এমন একটি বিষয় পাবেন না যে বিষয়ে সব স্কলার একমত হয়েছেন। এটা হাস্যকর কথা। আমি বিভিন্ন তাফসীর পড়ি, কুরতুবী, তাবারি, জালালাইন, তাফসীর ইবনে কাসির, ইবনে আশুর। একটা কথা যেটা প্রায়শই সব তাফসীরে লেখা থাকে সেটা হচ্ছে স্কলারগণ এই বিষয়ে একমত এবং এর ভিন্নমত একদমই বিরল। অন্য আরেক মুফাসসির হয়তো এর উল্টোটি লিখেছেন যে এই ভিন্নমতের বিষয়েই বরং স্কলারগণ একমত, আর প্রথম মতের পক্ষে যুক্তি বিরল। অর্থাৎ তাদের কাছেও এই একমত হওয়ার বিষয়টি আপেক্ষিক। এটা ঠিকভাবে বোঝার জন্য অনেক পড়াশোনা এবং গভীর জ্ঞানের প্রয়োজন। এমনও হয়েছে যে সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে জ্ঞানী তিনিও একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, দ্বিমত পোষণ করেছেন। দিনের কোথায় সর্বসম্মতভাবে ঐক্যমত আছে? কোন বিষয়ে কোনো প্রকার দ্বিমত নেই? কোন বিষয়ে কোনো প্রকার দ্বিমত নেই? প্রথম তিনটি বৃত্ত। যখন আমরা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেই, নবী রাসূলদের পক্ষ থেকে আহ্বান জানাই, তখন আমরা মূলত কোন বিষয়ে কথা বলি? বৃত্ত নম্বর 1 এবং বৃত্ত নম্বর 2। যখন সেই মানুষগুলো আমাদের দলে চলে আসে, আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যায়, আমাদের বন্ধু মহলের হয়ে যায়, প্রথম 2টি বৃত্তের বিষয়গুলোকে ইতিমধ্যেই মেনে নেয়, তখন আমরা তাদের 3 নম্বর বৃত্তের দিকে আগ্রহী করার চেষ্টা করি। 4 নম্বর বৃত্তের বিষয়গুলো খুবই সুনির্দিষ্ট, এগুলো মূলত গবেষণা ও উচ্চ শিক্ষার জন্য। তাই আপনি 4 নম্বর বৃত্ত দিয়ে ইসলাম প্রচার শুরু করে এটা বলতে পারেন না এটাই ইসলাম। আপনাকে শুরু করতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে। আপনাদেরকে 1 এবং 2 দিয়ে শুরু করতে হবে। এখন সকল সাহাবী কি এই সবগুলো বিষয়ে একমত হয়েছিলেন? না, তবে তারা সবাই 1 থেকে 3 বিষয়গুলোতে সহমত পোষণ করেছেন। আপনারা যদি এটাকে ইজমা বলতে চান, অর্থাৎ সকল সাহাবী যেসব বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন সেগুলো হচ্ছে 1, 2 এবং 3 নম্বর বৃত্তের বিষয়গুলো। এখন এই 4টি বৃত্তের বাইরে আরও একটি বৃত্ত আছে।